গল্পটি শুরু হয় হানজারিয়ান নামক একটি শহরে, যেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই। আর এখানে ছোট্ট একটি বাচ্চা টিভিতে অনেক মজা করে কার্টুন দেখছিল। কিন্তু হঠাৎ করে শহরের সমস্ত টিভি চ্যানেলে সিগন্যাল চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে সিগন্যাল আসলে দেখা যায় যে টিভিতে এখন শুধুমাত্র একটি নিউজই টেলিকাস্ট হচ্ছিল, যেখানে দেখানো হচ্ছিল যে পুরো পৃথিবীতে হঠাৎ করে ভয়ানক এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাসের কারণে শত শত মানুষ মারা যাচ্ছে। এমনকি প্রত্যেকটি জায়গাতেই মানুষ বাঁচার জন্য সুরক্ষিত জায়গা খুঁজছে, কারণ এই ভাইরাসটি এমন ভয়ানক একটি ভাইরাস যেটাতে আক্রান্ত হয়ে মানুষ একে অপরকে কামড় দিচ্ছে, এবং এতে করে সেই মানুষও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভাইরাসটি ছিল একটি জম্বি ভাইরাস। তাই নিউজটিতে সকলকে উদ্দেশ্য করে বলা হয় যে এখন যে যেখানে আছে সেখানেই যেন নিজেদেরকে বন্দী বানিয়ে ফেলে, কেউ যেন ভুল করেও বাইরে না আসে। তো সেই বাচ্চাটি যখন নিউজে এই সমস্ত জিনিস দেখতে পায়, তখন সে তার মাকে বিষয়টি জানানোর জন্য উপরের ফ্লোরে যেতে থাকে। তবে ঠিক কেমন সময় সেখানে তার বড় বোন এবিগেল এসে তাকে চমকে দেয়। এরপর তারা দুই ভাই বোন মিলে চলে যায় তাদের মায়ের কাছে। তবে তাদের মা অলরেডি এই নিউজটির ব্যাপারে জানতে পেরেছে, আর সে তো তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে তাদের বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলছে। তাদের বাবা ছিল একজন পাইলট, তাই সে এখন তাদের শহর থেকে অনেক দূরে ছিল। এই জন্য সে তার ওয়াইফকে বলে যে বাইরের পরিস্থিতি এখন অনেক খারাপ, আর সে যেহেতু এখন অনেক দূরে রয়েছে, তাই সে চাইলেও এখন দ্রুত বাড়িতে ফিরতে পারবে না। এই জন্য তারা যেন তার জন্য একদমই অপেক্ষা না করে, সে যেন বাচ্চাদেরকে নিয়ে দ্রুত এখান থেকে সুরক্ষিত জায়গাতে চলে যায়। একথা শুনে এবিগেলের মাও এখানে একদমই দেরি করে না। সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার সন্তানদেরকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে তাদের গাড়ির কাছে চলে আসে। আর ততক্ষণে আশেপাশে জায়গা থেকে অনেক চিৎকারের আওয়াজ আসছিল, অর্থাৎ ভাইরাস এখন তাদের অনেক কাছের এরিয়াতেও ছড়িয়ে পড়েছে। তাই এবিগেলের মা তখন দ্রুত তাদের জিনিসপত্র গাড়িতে ওঠাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে ভয়ানক একটি জম্বি এসে এবিগেলের মায়ের উপর পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার শরীরে কামড় বসিয়ে দেয়। এবিগেল এতে ভয় পেয়ে গিয়ে দ্রুত তাদের গাড়ির নিচে লুকিয়ে পড়ে। আর তার চোখের সামনে বেশ কয়েকটি জম্বি এসে তার মা এবং ভাইকে কামড় দিতে থাকে। এবিগেল এতে অনেক ভয় পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত জম্বিরা এবিগেলকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন এবিগেলের মা এবং ভাইও জম্বিতে পরিণত হয়েছিল, আর তার মা এখানে তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করতে আসে। এবিগেল এতে অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় সেখানে জ্যাক নামক একজন ব্যক্তি চলে আসে, যেখানে একসময় একজন আর্মি সোলজার ছিল। সে এখানে এবিগেলের মাকে শুট করে মেরে ফেলে, আর সে এবিগেলকে কোনো মতে বাঁচিয়ে নেয়। জ্যাক জানতো যে এবিগেলের ভাইও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে এখান থেকে যাওয়ার আগে এবিগেলের ভাইকেও শুট করে মেরে ফেলে। এই ঘটনার পর প্রায় 10 বছর সময় পার হয়ে যায়, আর বর্তমানে পৃথিবী একদম পুরোপুরিভাবে বদলে গিয়েছে। সম্পূর্ণ পৃথিবী যেন একদম ফাঁকা পড়ে আছে। আশেপাশে কোথাও কোনো মানুষ ছিল না, এমনকি প্রত্যেকটি শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হয়তো এখন পৃথিবীতে কোনো মানুষে বেঁচে নেই, আর নয়তো বেশিরভাগ মানুষেরাই জম্বি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পুরো পৃথিবীর অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রকৃতি পৃথিবীকে একদম গ্রাস করে ফেলছিল। পৃথিবীর প্রত্যেকটি জায়গায় যেন এখন গাছপালা দখল করে নিয়েছিল। তো এমন একটি ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে আমরা দুজন মানুষকে দেখতে পাই। এরা দুজনের কেউ নয়, বরং জ্যাক এবং এবিগেল, যারা কিনা এখনো বেঁচে থাকার জন্য সার্ভাইভ করছে। তবে পৃথিবীতে এখন তাদের মতো মানুষের সংখ্যা খুবই কম। জ্যাক যখন থেকে এবিগেলকে তার জীবনে এনেছে, তখন থেকে সে তাকে অনেক আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছে। এমনকি অনেকবার সে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখেছে। আর বর্তমানে সে তাকে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সার্ভাইভ করা শেখাচ্ছে। কিভাবে জম্বিদের কাছ থেকে দূরে থাকতে হবে, আশেপাশে জম্বিরা থাকলে কিভাবে সতর্ক হতে হবে, এবং জঙ্গলে কিভাবে সুরক্ষিতভাবে বসবাস করতে হবে, সেই সাথে কিভাবে শিকার করে খাবার জোগাড় করতে হবে, এই সবকিছুই সে তাকে বহু বছর ধরে শেখাচ্ছে। আর এবিগেল আস্তে আস্তে সার্ভাইভ করার জন্য অনেক কিছুই শিখে গিয়েছে। ছোটবেলায় সেদিন যদি জ্যাক এবিগেলের জীবনে না আসতো, তাহলে এবিগেলের পরিণতিও হয়তো তার মা এবং ভাইয়ের মতো হতো। সেও এই পৃথিবীতে বাঁচতে পারত না। তাছাড়া জ্যাকটাকে যেভাবে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে বড় করেছে, তার ঋণ এবিগেল কোনোদিনও শোধ করতে পারবে না। তাই এবিগেল জ্যাককে তার বাবার মতোই ভালোবাসে। সে জ্যাককে তার বাবা মনে করে। তো এবিগেল এবং জ্যাক বিভিন্ন জায়গাতে ছোট ছোট তাঁবু গেড়ে রাত পার করে। আর আজকেও যখন তারা তাদের তাঁবুর মধ্যে ঘুমোচ্ছিল, ঠিক তখনই তারা দূর থেকে কোনো মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর জ্যাক যখন বিষয়টি চেক করার জন্য সামনের দিকে যায়,
তখন সে দেখতে পায় যে এটা আসলে একটি জম্বি ছিল। জম্বিটি তার দিকে আক্রমণ করতেই আসছিল, কিন্তু এমন সময় সে সেই জম্বিটিকে শুট করে মেরে ফেলে। তবে এতেও তাদের ভয় যেন একদমই দূর হচ্ছিল না, কারণ তারা প্রায় 10 বছর ধরে এই জম্বিদের পৃথিবীতে সার্ভাইভ করছে। তাই তারা এই বিষয়টি খুব ভালোভাবে জানত যে জম্বিরা আসলে মূলত একা একা থাকে না, বরং তারা যেখানেই যায় দল বেঁধে যায়। তাই তাদের দুশ্চিন্তা হচ্ছিল যে জম্বি তো তাহলে এখানে একা নয়, বরং আশেপাশে আরো অনেক জম্বি রয়েছে। তাই তাদেরকে যত দ্রুত সম্ভব এই জায়গা ছাড়তে হবে। আর বর্তমানে পৃথিবীতে যে জম্বিগুলো রয়েছে সেই জম্বিগুলো এখন আগের মতো নেই, বরং সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে অনেক বদলে ফেলেছে। আগে যেমন তাদের মধ্যে কোনো সেন্সই ছিল না, তারা শুধুমাত্র জীবন্ত লাশের মতো চলাফেরা করত, কিন্তু এখন তারা অনেক বেশি আপডেট হয়ে গিয়েছে। তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে, যেটার মাধ্যমে তারা মানুষের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে খুঁজে বের করতে পারে। অর্থাৎ তারা এখন আগে চাইতে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। এদিকে এবিগেল এবং জ্যাক কোনোমতে সেদিনের রাতটা সেখানেই পার করে দেয়। এরপর সকাল হয়ে গেলে তারা তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয়। আর তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবহার করত। এবার অনেকটা দূরে চলে যাওয়ার পর যখন তারা একটি পাহাড়ের উপর আসে, তখন তারা নিচের দিকে তাকিয়ে তাদের মধ্যে একজন সার্ভাইভারকে দেখতে পায়, যে কিনা জম্বিদের সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছিল। তার হাতেও নিজেই সুরক্ষার জন্য একটি গান ছিল, আর সেটা দিয়ে সে একে একে সেখানকার জম্বিদেরকে শুট করছিল। তবে সেখানে জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি, তাই এবিগেল এবং জ্যাক তখন সেই ব্যক্তিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এজন্য তারা পাহাড়ের উপরে তাদের বন্দুক সেট করে ফেলে। এমন সময় জ্যাক এবিগেলকে বলে যে এতদিন সে তাকে বন্দুকে যে টার্গেট শিখিয়েছে আজকে সেটারই পরীক্ষা হয়ে যাবে। এবিগেল যেন খুব মনোযোগ সহকারে তার প্রত্যেকটি টার্গেটকেই শুট করে, তবে সে যেন শুট তখনই করে যখন জ্যাক বলবে। কিন্তু এবিগেল এখানে তাড়াহুড়ো করতে গিয়ে শুট করে ফেলে, ফলে তার বন্দুকের গুলিতে জম্বির সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির গায়েও লেগে যায়। জ্যাকেট এবিগেলের উপর অনেকটাই রেগে গিয়েছিল, তো তারা কোনো মতে এখানকার জম্বিটিকে মারার পর দ্রুত সেই ব্যক্তির কাছে চলে যায়। কিন্তু জ্যাক দেখতে পায় যে বন্দুকের গুলিটি লোকটির একদম বুকের মধ্যে লেগেছে এবং এত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে যে এই ব্যক্তিকে চাইলেও তারা আর বাঁচাতে পারবে না। আর সেই ব্যক্তিটি এখানে মৃত্যুর জন্য ছটফট করছিল, তাই তার এই কষ্ট সহ্য করতে না পেরে জ্যাকি এখানে তাকে মেরে ফেলে। এখানে আবার সেই ব্যক্তিটির গাড়ি রয়েছে, আর গাড়ির ভেতরে সার্ভাইভ করার মতো অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন খাবার, পানি, মেডিসিন, যেগুলো বর্তমান সময়ে খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার। তবে তারা ভাবতেও পারেনি যে এই সার্ভাইভারের আরো অনেক সঙ্গীরা রয়েছে। তাই যখনই তারা গাড়ি থেকে সেই ব্যক্তির জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছিল, ঠিক তখনই সেখানে আরো 3টি গাড়ি চলে আসে, যেখানে তাদের মতোই অনেক সার্ভাইভার্সরা ছিল। আর তারা যখন তাদের সঙ্গীর বুকে গুলির চিহ্ন দেখতে পায়, তখন তারা বুঝতে পারে যে তাকে জম্বিরা নয়, বরং জ্যাক এবং এবিগেল মেরেছে। তাই তারা তখন তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু জ্যাক এবং এবিগেল তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা যেমনটা ভাবছে তেমনটা আসলে নয়, বরং তারা তো উল্টো তাদের সঙ্গীকে বাঁচাতে চাইছিল। এদিকে তাদের টিমে মেগান নামক একটি মেয়ে ছিল, যে কিনা ছিল প্রেগনেন্ট, আর তার হাজব্যান্ড হচ্ছে ডেভিড। তো তারা ভাবছিল যে এবিগেল এবং জ্যাক হয়তো তাদের জিনিসগুলো নেওয়ার জন্যই তাদের সঙ্গীকে মেরেছে। তাই তখন তাদের টিমের সবাই বন্দুক নিয়ে জ্যাক এবং এবিগেলের দিকে এগিয়ে যায়, আর তারা দুজন বাঁচার জন্য তাদের সঙ্গে লড়াই শুরু করে। তারা তাদের কাছ থেকে বন্দুক নিয়ে নিতে থাকে এবং তাদেরকে বলতে থাকে যে আসল ঘটনা আসলে কি হয়েছিল। জ্যাক বলে যে পুরোটাই ছিল একটি দুর্ঘটনা, তাকে বাঁচানোর জন্য জম্বিকে মারতে গিয়ে তার গায়ে শুট লেগে গিয়েছে। আর তাছাড়া এখন তাদেরকে এই সমস্ত বিষয় খুলে বলার সময় নেই, কারণ তারা কিছুক্ষণ আগে অনেকগুলো জম্বিকে মেরেছে, আর এখন আশেপাশে শত শত জম্বি ঘুরে বেড়াচ্ছে। তাই তারা যদি এক্ষুনি এখান থেকে বের না হয়, তাহলে তারাও জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই এখন তাদের সবার উচিত একসঙ্গে মিলে এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সেই টিমে কেউই তার কোনো কথা শুনতে চাইছিল না, বরং তারা অনবরত তাদের সঙ্গে তর্ক করছিল যে তারা ইচ্ছে করে তাদের সঙ্গীকে মেরেছে। আর তাদের এই কর্মকাণ্ডই ছিল সবচাইতে বড় ভুল, কারণ কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেখানে অনেক দ্রুত গতিতে শত শত জম্বি ধেয়ে আসছে। তবে শুধুমাত্র একদিক থেকে নয়, বরং চারিদিক থেকে তাদের দিকে জম্বিরা ধেয়ে আসছিল। তাই তাদের এখানে পালানোর মতো আর কোনো রাস্তাই ছিল না। যদিও তাদের প্রত্যেকের কাছে নিজেদের সুরক্ষার জন্য হাতিয়ার ছিল, কিন্তু এত এত জম্বির সঙ্গে তারা সবাই মিলেও পেরে উঠছিল না। তার উপর আবার এই জম্বিদের শক্তি এবং স্পিড ছিল অনেক বেশি। তাই একটি জম্বিকে আক্রমণ করতে না করতে আরেকটি এসে ঝাঁপিয়ে পড়ছিল, আর এভাবেই জম্বিরা এসে এক এক করে সেই টিমের প্রায় সবাইকেই কামড় দিয়ে ফেলে।
শেষ পর্যন্ত সেই টিমের তেমন কেউই আর সার্ভাইভ করতে পারে না। তবে জ্যাক এবং এবিগেল যেহেতু জম্বিদের সঙ্গে ফাইট করতে অনেক দক্ষ ছিল, তাই তারা কোনো মতেই বেঁচে যায়। আর তারা শেষ পর্যন্ত মেগান এবং তার হাজবেন্ড ডেভিডকে বাঁচাতে পারে। অর্থাৎ সেই টিমে সবাই মারা যাওয়ার পর এখন মেগান এবং ডেভিডই বেঁচে ছিল, যারা কিনা হলো সে প্রেগনেন্ট মহিলা এবং তার হাজবেন্ড। এবিগেল এবং জ্যাক তখন কোনো মতে তাদের দুজনকে একটি গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা চারজন মিলে সেই গাড়িতে চড়ে সেখান থেকে পালাতে শুরু করে। যদিও সমস্ত জম্বিরাই তাদের পিছু করছিল, কিন্তু জ্যাক অনেক স্পিডে গাড়ি চালিয়ে জম্বিদের কাছ থেকে অনেকটাই দূরে চলে আসছে। তবে মাঝপথে এসে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু এখন জম্বিরা তাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিল, তাই তারা কিছুটা নিশ্চিন্তে ছিল। এরপর জ্যাক এবং এবিগেল তখন সেই গাড়ি থেকে বেরিয়ে আসে। আর তারা মেগান এবং ডেভিডকে বলে যে তারা শুধুই তাদের উপর দোষারোপ করেছিল, বিনা দোষে তাদেরকে ফাঁসানোর কারণেই তাদের সঙ্গে এমনটা ঘটেছে। তাদের টিমের সমস্ত সদস্যই মারা গিয়েছে, আর তাদের চোখে তারা যেহেতু খারাপ মানুষ, তাই তারা দুজন এখন নিজেরাই নিজেদের রাস্তা দেখে নেবে, আর তারা যেন এখন তাদের রাস্তা দেখে। এই বলি জ্যাক এবিগেলকে নিয়ে সামনের দিকে এগুতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাদের পিছু পিছু মেগান এবং ডেভিডও আসছিল, অর্থাৎ তারা এখন তাদের সঙ্গে থাকতে চাইছে। তবে জ্যাক এবং এবিগেল এতে আর কোনো আপত্তি জানায় না। এরপর তারা সবাই মিলে পায়ে হেঁটে অনেকটা পথ চলে আসার পর তারা সবাই ছোট্ট একটি টাউনের মতো জায়গাতে পৌঁছে যায়, যেখানে থাকার মতো একটি জায়গা ছিল। তো তারা আজকের রাতটায় সেখানেই আশ্রয় নেয়। আর সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের সবারই অনেক খিদে পেয়েছিল, তাই প্রথমেই তারা সবাই মিলে অল্প কিছু খাবার খেয়ে নেয়। এরপর তারা যে জায়গাতে আশ্রয় নিয়েছিল, জ্যাক সেই জায়গার চারিপাশে একটি ট্র্যাপ সেট করে ফেলে, যাতে করে কোনো জম্বি আসলে এই ট্র্যাপের মধ্যে পড়ে যায় এবং তারা বুঝতে পারে যে এখানে কোনো জম্বি এসেছে। এরপর তারা সবাই মিলে একসঙ্গে প্ল্যান করতে শুরু করে যে পরবর্তীতে তারা এখান থেকে কোন জায়গাতে যাবে। জ্যাকের কাছে স্পেশাল একটি ম্যাপ ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম আমানতে 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তো জ্যাক তখন মেগান এবং ডেভিডকে তার সেই ম্যাপটি দেখায় এবং ম্যাপের ভেতরের একটি লোকেশন দেখিয়ে বলে যে পরবর্তীতে তাদেরকে এই জায়গাটিতে যেতে হবে, যেটা কিনা মূলত একটি বুট ক্যাম্প। ডেভিড জানতে চায় যে বুট ক্যাম্প কি। জ্যাক তখন তাকে জানায় যে বুট ক্যাম্প হলো এমন একটি জায়গা যেখানে নাকি অনেক সার্ভাইভার একসঙ্গে মিলে টিম হয়ে সার্ভাইভ করছে, এমনকি সেখানে মানুষের জন্য অনেক রিসোর্সও রয়েছে। তাছাড়া এখন মেগান যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে। তাই সেই বুট ক্যাম্পে যাওয়াটা তাদের জন্য অনেক জরুরি, কারণ সেখানে ডেলিভারি করতে মেগানের অনেক সুবিধা হবে। এমনকি মেগান সেখানে তার প্রয়োজনীয় ট্রিটমেন্টও পাবে। জ্যাক কাল সকালবেলা ডেভিডকে মেগানকে নিয়ে সেখানে চলে যেতে বলে এবং সে জানায় যে সে তাদেরকে এই কারণে বুট ক্যাম্পের কথা বলেছে, যাতে করে ডেভিড এবং মেগানের কিছুটা উপকার হয়। আপাতত এর চাইতে বেশি সাহায্য সে তাদেরকে করতে পারবে না। এই বলে জ্যাক সেখান থেকে চলে গেলে তার পিছু পিছু এবিগেল আসে। এবিগেল জ্যাকের উপর প্রচণ্ড রেগেছিল। সে তাদেরকে একা একা বুট ক্যাম্পের দিকে যেতে বলার সিদ্ধান্তে একদমই খুশি ছিল না, কারণ এবিগেল খুব ভালো করেই জানত যে ডেভিডের একার পক্ষে মেগানকে নিয়ে সেই ক্যাম্পে পৌঁছানো সম্ভব নয়, কারণ সেই ক্যাম্পটি এখান থেকে অনেক দূরে ছিল। আর একজন প্রেগনেন্ট মহিলাকে জ্যাক কিভাবে এমন বিপদের দিকে ঠেলে দিতে পারে যদি রাস্তাতে তাদের কোনো বিপদ ঘটে যায়। তাই তাদের উচিত মেগান এবং ডেভিডকে ক্যাম্পে পৌঁছতে সাহায্য করা, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে সেখানে পৌঁছে দেয়া। কিন্তু জ্যাক এখানে এবিগেলকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমরা 4 দিন তাদের যে উপকার করেছি সেটাই যথেষ্ট। তাদেরকে আমরা জম্বিদের হাত থেকে বাঁচিয়েছি, এমনকি তাদের সুরক্ষার জন্য তাদেরকে সঠিক লোকেশনও দিয়েছি। বর্তমান পৃথিবীতে এই চাইতে উপকার মানুষ আর কি করতে পারে? এখন আমাদেরকে শুধুমাত্র আমাদের নিজেদের সেফটির কথা ভাবা উচিত। ওরা আমাদের এমন কি হয় যে আমরা তাদেরকে সেখানে পৌঁছে দিতে যাব?
এতে করে আমরাও তো রাস্তাতে বিপদে পড়তে পারি। তাছাড়া দেখলে না সকালবেলা কিভাবে ওরাই আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছিল, কিন্তু এবিগেল তখন তাকে বলে যে ওরা তাদেরকে ফাঁসায়নি, বরং সত্য কথাই বলেছে, কারণ ভুল করে হলেও তারাই তো সেই ব্যক্তিকে মেরেছে। এই সত্যি তো তারা চাইলে অস্বীকার করতে পারে না। তবে জ্যাক তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে পরিষ্কারভাবে এবিগেলকে জানিয়ে দেয় যে সকাল হয়ে গেলে তারা দুজন আলাদা হয়ে যাবে, এটাই তার শেষ সিদ্ধান্ত। অন্যদিকে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর অনেক জম্বিরা তাদেরকে ট্র্যাক করতে করতে তাদের জঙ্গলের মাঝখানে ফেলে আসা গাড়ি পর্যন্ত চলে এসেছিল, এবং এখন তারা সেদিকেই আসছিল যেখানে তারা মূলত আশ্রয় নিয়েছে। কারণ জম্বিরা এখন ছিল খুবই চালাক, মানুষ কোথায় বসবাস করছে এটা তারা সহজেই বুঝতে পারে। অন্যদিকে তারা সবাই মিলে কোনো মতে সেখানে রাতটা পার করে দেয়। আর সকালবেলা এবিগেল মন খারাপ করে সেই বাড়িটির ছাদে গিয়ে বসে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে এবিগেলের পেছনে দুটো জম্বি চলে আসে। আর তারা যখনই পেছন থেকে এবিগেলের উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই এবিগেল বুঝতে পারে যে এখানে জম্বি চলে এসেছে। তাই সে সঙ্গে সঙ্গে তাদের সাথে লড়াই করতে শুরু করে, কারণ জ্যাক তো তাকে অলরেডি সবকিছু শিখিয়ে রেখেছিল যে জম্বিদের সঙ্গে তাকে কিভাবে লড়াই করতে হবে। তাই সে তার এতদিনের স্কিলকে কাজে লাগিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করছিল, আর সেইখানে জম্বিগুলোকে মেরেও ফেলে। কিন্তু এমন সময় আরেকটি জম্বি এসে তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল। এবিগেল তখন তার হাত থেকে বাঁচানোর জন্য পালাতে শুরু করে। সে ইচ্ছে করে জম্বিটিকে তার পিছু পিছু উপরের দিকে নিয়ে যায়, আর অনেক উঁচু জায়গার একটি কিনারায় যাওয়ার পর সে চালাকি করে জম্বিটিকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর ঠিক এমন সময় সেখানে জ্যাক চলে আসে। জ্যাক আজকে এবিগেলের উপর অনেক খুশি ছিল, কারণ এতগুলো বছর ধরে সে এবিগেলকে যা কিছু শিখিয়েছে, আজকে এবিগেল সে সবকিছুকে কাজে লাগাতে পেরেছে। তো এখন তাদেরকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হতে হবে, কারণ এখানে যেহেতু বেশ কয়েকটি জম্বি অলরেডি চলে এসেছে, তাহলে নিশ্চয়ই আশেপাশে আরো অনেক জম্বি রয়েছে। এসব ব্যাপারে ডিসকাস করতে করতেই তারা নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে সত্যি সত্যি তাদের এই বাড়িটির দিকে অনেকগুলো জম্বি ধেয়ে আসছে। তবে জ্যাক তাদের বাড়িটির আশেপাশে যে ট্র্যাপ সেট করেছিল, সেই ট্র্যাপের মধ্যে বেশ কয়েকটি বোমও ছিল। তাই সেই জম্বিগুলো যখনই সেই ট্র্যাপের মধ্যে পড়ে যায়, তখনই সেই বোম বিস্ফোরণে তারা সেখানেই মারা যায়। আর এই সুযোগে জ্যাক তখন এবিগেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে ডেভিড তার ওয়াইফ মেগানকে নিয়ে আবারও তাদের পিছু করছিল। সে বারবার জ্যাকের কাছে সাহায্য চাইছিল। সে বলছিল যে জ্যাক যেন অন্তত তাদেরকে সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু জ্যাক এতে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সেই ক্যাম্পটি অনেক দূরে ছিল। তাই সেখানে পৌঁছতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু এমন সময় এবিগেলের মাথায় একটি আইডিয়া আসে। এবিগেল এখানে বলে যে ছোটবেলায় সে এই শহরেই বড় হয়েছে, আর তার বাবা একজন পাইলট ছিল, যার কারণে এখানকার এয়ারপোর্ট এসে অনেকবার গিয়েছে। আর এয়ারপোর্ট এখান থেকে অনেক কাছে। যদি তারা সেই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, তাহলে অবশ্যই তারা সেখানে ছোটখাটো হেলিকপ্টার পাবে, আর সেই হেলিকপ্টারে করে তারা খুব কম সময়ের মধ্যে সেই ক্যাম্পে পৌঁছে যেতে পারবে। কিন্তু তারপরও যেন জ্যাকের আপত্তি কোনোভাবেই শেষ হচ্ছিল না। জ্যাক এখানে বলে যে এবিগেল কিভাবে এতটা নিশ্চিত হতে পারে যে সেখানকার হেলিকপ্টারগুলো এখনো চলবে। ভাইরাস আসার পর প্রায় 10 বছর সময় পার হয়ে গিয়েছে। এই 10 বছরে কি হেলিকপ্টারের ইঞ্জিন ভালো থাকবে? তার উপর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে তারা দুজন ডেভিড এবং মেগানের জন্য এত বড় রিস্ক কেন নেবে। এবিগেল তখন বলে যে সে তাকে তাদের জন্য রিস্ক নিতে বলছে না, বরং তারা যদি সেখানে সত্যি সত্যি কোনো প্লেন বা হেলিকপ্টার পেয়ে যায়, তাহলে সেটা পরবর্তীতে তাদের নিজেদেরই কাজে লাগবে। তারা সেটার মাধ্যমে যে কোনো জায়গাতে যেতে পারবে। তবে জ্যাক এটা ভালোভাবেই জানতো যে এবিগেল শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্য এসব বলছে। তাই সে এখানে আর কোনো আপত্তি না জানিয়ে রাজি হয়ে যায়। এরপর তারা 4 জন মিলে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু এখন আশেপাশে যে কোনো জায়গাতেই জম্বি থাকতে পারে, তাই জ্যাক অনেক সাবধানতার সাথে তাদের সবাইকে প্রোটেকশন দিচ্ছিল। এদিকে মেগানের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তাই কিছু দূর যাওয়ার পর তারা যখন একটি হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিল, তখন জ্যাক সেখানে একটি হুইল চেয়ার খুঁজে পায়। এরপর সেই হুইল চেয়ারে করে তারা মেগানকে নিয়ে হাঁটতে শুরু করে। আর খুবই অল্প সময়ের মধ্যেই তারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, এবং সৌভাগ্যবশত এয়ারপোর্টের ভেতরে আসার পর তারা সেখানে ছোট্ট একটি প্যাসেঞ্জার প্লেনও পেয়ে যায়। এতে তারা সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু সেই প্লেনটি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। তাই ডেভিড তখন প্লেনটিকে স্টার্ট করার চেষ্টা করছিল। অন্যদিকে জ্যাক এবং এবিগেল সেখানকার অনেক উঁচু একটি বিল্ডিংয়ে আসে, যেখানে বিশাল বড় একটি ওয়াচ টাওয়ার ছিল। আর সেই ওয়াচ টাওয়ারে গিয়ে তারা এখানকার আশেপাশে সমস্ত জায়গা দেখতে চাইছিল যে এখানকার আশেপাশে জম্বিদের পরিস্থিতি আসলে কেমন। অন্যদিকে ডেভিড হাজার চেষ্টা করেও
যখন কোনোভাবে প্লেনের ইঞ্জিনটিকে স্টার্ট করতে পারছিল না, তখন তার নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছিল। সে রেগে গিয়ে নিজেকে আঘাত করছিল। এদিকে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এবিগেল একটি দূরবীনের সাহায্যে দেখতে পায় যে তাদের কাছ থেকে অনেক দূরের একটি জায়গাতে শত শত জম্বি রয়েছে, আর সেই জম্বিগুলো মূলত দৌড়ে তাদের এই জায়গার দিকে আসছে। আর এই জম্বিদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা চাইলেও তাদের মোকাবেলা করতে পারবে না। তাই জ্যাক এবং এবিগেল তাড়াতাড়ি করে নিচে চলে আসছে, আর তারা ডেভিড এবং মেগানকে জানায় যে শত শত জম্বি তাদের দিকে ধেয়ে আসছে, তাই এক্ষুনি তাদেরকে এই জায়গা ছেড়ে পালাতে হবে। কিন্তু তাদের হাতে তো এখন পালানোর মতো আর কোনো রাস্তা ছিল না, কারণ তাদের প্লেনের ইঞ্জিনটি এখনো স্টার্টই হয়নি। তাই জ্যাক তখন তার বন্দুক নিয়ে অলরেডি রেডি হয়ে থাকে, যাতে করে জম্বিরা এখানে আসলে সে সঙ্গে সঙ্গে শুট করতে পারে। আর ঘটে উঠে কেমনটাই, কিছুক্ষণের মধ্যে সেই জম্বিরা তাদের অনেক কাছাকাছি চলে আসে। জ্যাক কোনো মতে তাদেরকে শুট করে তাদের স্পিড কমানোর চেষ্টা করছিল। এদিকে ডেভিডও আপ্রাণ চেষ্টা করছিল ইঞ্জিনটি স্টার্ট করার। এবার দেখতে দেখতে জম্বিরা যখন তাদের একদম কাছে চলে আসে, ঠিক তখনই একদম সেই সময় এসে ইঞ্জিনটি স্টার্ট হয়ে যায়। সবাই মিলে তখন তাড়াতাড়ি করে প্লেনটিতে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে তারা তাদের প্লেনটিকে টেক অফ করিয়ে ফেলে। কিন্তু প্লেনটি স্টার্ট হলেও এটার স্পিড অনেক কম ছিল, যার ফলে অনেক জম্বি তাদের প্লেনের একদম কাছে চলে এসেছিল। তাই জ্যাক তখন প্লেনটিকে আঁকাবাঁকাভাবে চালিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু এত কিছুর পরও একটি জম্বি তাদের প্লেনের দরজার কাছে চলে আসছে, আর জম্বিটির শরীরে এতটাই শক্তি ছিল যে সে টেনে প্লেনের দরজাটি খুলেও ফেলে। তবে যখনই জম্বিটি তাদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জ্যাক তাকে গুলি করে নিচে ফেলে দেয়। আর ফাইনালি তারা কোনো মতে তাদের প্লেনটি নিয়ে টেক অফ করতে পারে। এরপর সে প্লেনের মাধ্যমে তারা ক্যাম্পের দিকে যেতে থাকে। কিন্তু কিছুটা দূরে আসার পর দেখা যায় যে প্লেনটির ইঞ্জিন যেহেতু 10 বছর পুরনো ছিল, তাই এটা চালু হলে এটার মেইন ইঞ্জিনের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে মেইন ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়াও বের হতে থাকে। জ্যাক এবং তার টিমের সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। আর হঠাৎ করে প্লেনের ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়ে তাদের প্লেনটি নিচের দিকে ক্র্যাশ করতে শুরু করে। তবে প্লেনটি সোজা মাটিতে এসে পড়লে হয়তো বিস্ফোরণে তারা সবাই মারা যাবে। তাই জ্যাক তখন কোনো মতে চালাকি করে ইঞ্জিনটিকে আবার স্টার্ট করে প্লেনটিকে সোজা একটি গাছের মধ্যে নিয়ে যায়, আর সেই গাছের ডালে আটকে প্লেনটি সেখানে থেমে যায়। ফলে তারা সবাই এই ভয়ানক বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। এরপর তারা কোনো মতে সেই বিমানের ভেতর থেকে বেরিয়ে আসে, আর সবাই মিলে আবারও পায়ে হেঁটেই পথ চলতে শুরু করে। তবে এখন খুবই অল্প সময়ের মধ্যেই সন্ধে নেমে আসবে, আর চারিদিকে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে তারা চাইলেও বাহিরে চলাফেরা করতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে একটি সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে, যাতে করে আজকের রাতটা তারা কোনো মতে সেখানে আশ্রয় নিতে পারে। তো তারা একটি পরিত্যক্ত রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা অনেক পুরাতন একটি ফ্যাক্টরি খুঁজে পায়, যেটা কিনা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আর আজকের রাতটা তারা সেখানেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সেই ফ্যাক্টরিতে আসার পর তারা সবাই ম্যাপ দেখে চেক করছিল যে এখন সেই বোট ক্যাম্পটি তাদের কাছ থেকে কতটা দূরে। তো সেই ম্যাপ অনুযায়ী তারা ক্যালকুলেশন করে দেখতে পায় যে এখনো তাদের সেখানে পৌঁছতে প্রায় 2 দিনের মতো সময় লাগবে, অর্থাৎ বোট ক্যাম্পটি এখনো অনেক দূরে। তবে তারপরও জ্যাক ডেভিড এবং মেগানকে জানায় যে বোট ক্যাম্প যত দূরেই হোক না কেন, তারপরও সে অবশ্যই তাদের দুজনকে সেখানে পৌঁছে দিয়ে আসবে। জ্যাকের আসলে এখন মেগান এবং ডেভিডের জন্য মায়া হচ্ছিল। সে আসলে নিজেকে সকলের সামনে যতটা শক্ত দেখাতে চায়, ভেতর থেকে সে ঠিক ততটাই নরম মনের মানুষ। এরপর জ্যাক এখানে মেগানকে কিছু খাবার খেতে দেয় এবং সে মেগানকে বলে যে সে মেগানদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে, তাই মেগান যেন তার আচরণে কষ্ট না পায়। আসলে তার এমন ব্যবহারের পেছনে অনেক মর্মান্তিক কারণ রয়েছে। তো সেই ব্যাপারে জ্যাক মেগানকে জানায়। জ্যাক বলে যে আজ থেকে প্রায় 10 বছর আগে যখন পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন তার এই পৃথিবীতে আপন বলতেই শুধুমাত্র তার ওয়াইফই ছিল। আর সে ভাইরাসের খবর পেয়ে দ্রুত তার ওয়াইফকে বাঁচাতে যায়। কিন্তু যতক্ষণে সে তার ওয়াইফের কাছে পৌঁছয়, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ তার ওয়াইফ তখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এটা সে কোনোভাবেই মানতে পারছিল না, কিন্তু বাস্তবতা তো তাকে মেনে নিতেই হবে। তবে তখন তার ওয়াইফ তার উপরেই আক্রমণ করতে আসছিল, আর এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে তার ওয়াইফকে মেরে ফেলতে হয়। সেটা ছিল তার জীবনের সবচাইতে ভয়ানক ঘটনা। তারপর থেকে সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। সবসময় তার নিজেকে পশুর মতো মনে হতো। তার ভেতর থেকে মনুষ্যত্ববোধ যেন একদমই চলে গিয়েছিল। তখন থেকে সে অনেক জম্বিকে নিজের হাতে মেরেছে। তবে যখন থেকে তার জীবনে এবিগেল আসে, তারপর থেকে সে আস্তে আস্তে নিজেকে বদলে ফেলে।
সে যেন শুধুমাত্র এবিগেলের জন্যই বাঁচতে শুরু করে। এবিগেল এখন তার জন্য সবকিছু। তাই সে কোনোভাবেই এবিগেলকে কোনো ধরনের বিপদে ফেলতে চায় না। সে তাকে সুরক্ষিত রাখার জন্য সবকিছু করতেই প্রস্তুত। আর তাই সে বুট ক্যাম্পে না যাওয়ার জন্য তাদের সঙ্গে এমন ব্যবহার করেছিল। এসব কথা শুনে মেগান বুঝতে পারে যে জ্যাক আসলে কতটা ভালো মনের একজন মানুষ। অন্যদিকে আমরা মেগানের হাজবেন্ড ডেভিডকে দেখতে পাই। সে একা একা ফ্যাক্টরির একটি নিরিবিলি জায়গাতে চলে আসে এবং একটি জায়গাতে বসে সে একটি গানের মাধ্যমে নিজেকে শেষ করে দিতে চাইছিল। কিন্তু অনেক চেষ্টার পরও সে নিজেকে কোনোভাবে মারতে পারে না। আর এখানে দেখা যায় যে ডেভিডের পায়ের মধ্যে জম্বির কামড়ের দাগ রয়েছে। অর্থাৎ একটি জম্বি তাকে অনেক সময় আগে আক্রমণ করে ফেলেছিল। তবে তার পায়ের ক্ষতর গভীরতা অনেক কম ছিল, তাই তার জম্বিতে কনভার্ট হতে সময় লাগছিল। কিন্তু ডেভিড এই ব্যাপারে একদম নিশ্চিত ছিল যে কোনো সময় সে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে যাবে। সে তার অনাগত সন্তানকেও দেখে যেতে পারবে না। তাই এসব ভেবে ডেভিড এখানে অনেক কাঁদছিল। তবে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে প্রথমে তার ওয়াইফকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তারপর সে নিজেকে শেষ করে দিলে হয়তো একটু শান্তিতে মরতে পারবে। আর যদি তার আগে সে জম্বিতে কনভার্ট হয়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে নিজেকে সেখানেই শেষ করে দেবে। এবার পরের দিন সকাল হয়ে গেলে তারা সেই ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়ে এবং সোজা রওনা হয়ে যায় সেই ক্যাম্পের উদ্দেশ্যে। তারা নিরিবিলি একটি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল। তবে এদিকে ডেভিডের শরীরের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। তার হাঁটতেও অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে তার ইনফেক্টেড হয়ে যাওয়ার বিষয়টি সকলের কাছ থেকে লুকিয়ে রাখে। তবে কেউই এই ব্যাপারটি বুঝতে না পারলেও জ্যাকে ডেভিডের উপর সন্দেহ হচ্ছিল যে ডেভিড হয়তো তাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে। তাই এবিগেল যখন মেগানকে নিয়ে একটু সামনের দিকে চলে যায় তখন ডেভিড পেছন থেকে জ্যাককে টেনে অন্যদিকে নিয়ে আসে। আর সে ডেভিডকে বলে যে সে অনেক সময় আগে বুঝতে পেরেছে যে ডেভিড অলরেডি জম্বি ভাইরাসে ইনফেক্টেড। জ্যাক ডেভিডকে বলে যে তার অনেক আগে তাদের টিম থেকে চলে যাওয়া উচিত ছিল, কারণ তার ওয়াইফ অলরেডি প্রেগনেন্ট। তারপরও সে কিভাবে তাদের সঙ্গে আছে। কিন্তু ডেভিড তখন তাকে বুঝিয়ে বলে। সে বলে যে গতকাল রাতে সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। তবে সে তার জীবন শেষ করে দেওয়ার আগে তার ওয়াইফ এবং তার অনাগত সন্তানকে একটি সুরক্ষিত জায়গাতে দেখতে চায়। সে শুধুমাত্র তার ওয়াইফকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চায় এবং সে জ্যাককে কথা দেয় যে সে তাদের কারো কোনো ক্ষতি করবে না, বরং সে জম্বিতে পরিণত হয়ে যাওয়ার আগে নিজেকে শেষ করে ফেলবে। এসব শুনে জ্যাক তখন ডেভিডকে একটি সুযোগ দেয়। তো আজকেও পথ চলতে চলতে দেখতে দেখতেই সন্ধে নেমে আসে। আর কিছু দূর আসার পর তারা জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পায়। বাড়িটির ভেতরে লাইট জ্বলছিল। এতে তারা বুঝতে পারে যে বাড়িটির মধ্যে কেউ রয়েছে। তবে জ্যাক সবার আগে বিষয়টি কনফার্ম হতে চাইছিল যে এখানে আবার কোনো জম্বি আছে কিনা। কিন্তু সারাদিন হাঁটাহাঁটি করে মেগানের অবস্থা অনেক খারাপ ছিল। তাই এবিগেল তখন দ্রুত সামনের দিকে এগিয়ে যায় আর বাড়িটির সামনে সে চিৎকার করে সাহায্য চায়। সে বলে যে তারা তাদের কোনো ক্ষতি করতে আসেনি, তারা খুবই সাধারণ কয়েকজন সার্ভাইভার্স। তারা শুধুমাত্র এই বাড়িটিতে এক রাতের জন্য আশ্রয় চায়, কারণ তাদের সাথে একজন প্রেগনেন্ট মহিলা আছে। এবিগেলের কথা শুনে সেই বাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি আসে যার নাম হচ্ছে নর্ডান। নর্ডান তাদের পরিস্থিতি দেখতে পেয়ে তাদেরকে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। তবে সে তাদেরকে একটি শর্ত দেয়, সেটা হলো এখানে থাকার জন্য তাদেরকে তাদের সমস্ত অস্ত্রগুলো বাহিরেই রাখতে হবে। এখন জ্যাকদের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারাও এই শর্তে রাজি হয়ে যায়। এরপর নর্ডান তাদের সবাইকে ওয়েলকাম জানায়। সে তাদেরকে ভেতরে নিয়ে এসে তাদের সবাইকে তার ব্যাপারে বলতে শুরু করে। নর্ডান জানায় যে সে একসময় অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিল। সে তখন থেকে নানা ধরনের রিসার্চের সঙ্গে যুক্ত ছিল, আর আজও তার সেই অভ্যেস রয়ে গিয়েছে। তবে তার রিসার্চের কারণে এখনও তার বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে, আর এজন্যই তার পুরো বাড়িতে নানা রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর নর্ডান তাদের সবাইকে খাবার খেতে দেয়। আর এখানকার সমস্ত খাবারগুলো ছিল অনেক দামি দামি খাবার, যেগুলো বর্তমান পৃথিবীর কোথাও নেই। আর এই সমস্ত খাবার তারা কেউই অনেকদিন যাবৎ খায়নি। তাই তারা সবাই যেন এখানে একদম পাগলের মতো খাবার খাচ্ছিল। আর খাবার খাওয়া শেষে নর্ডান তাদের জন্য অনেক দামি ড্রিঙ্কসও নিয়ে আসে। এসব দেখে তারা সবাই একদম অবাক হয়ে যাচ্ছিল যে পৃথিবীর এমন পরিস্থিতিতে নর্ডানের কাছে এসব কিভাবে আছে। তবে নর্ডানের কাছে এসব জানতে চাওয়ার আগে নর্ডান নিজেই বলে যে কিভাবে সে তার রিসার্চের মাধ্যমে এখন এই সমস্ত খাবার পাচ্ছে। সে তার বাড়ির ভেতরে সবকিছু উৎপাদন করছে। নর্ডান আরও জানায় যে জম্বি ভাইরাস আসার আগে সেই বাড়িটিতে চলে এসেছিল, কারণ মানুষের কোলাহল তার একদমই পছন্দ ছিল না। তাই সে ইচ্ছে করে এই গভীর জঙ্গলে তার বাড়ি করেছে, আর এখানে অনেক বছর ধরে বসবাস করছে। আর জম্বি ভাইরাস আসার পরেও তার জীবনে তেমন একটা পরিবর্তন ঘটেনি।
বরং সে জম্বি ভাইরাসকে অনেক পজিটিভ ভাবে দেখছে, কারণ মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে উঠেছিল। তারা নিজেদের স্বার্থের জন্য একে অপরকে বিনা কারণে মেরে ফেলত। এমনকি মানুষ নিজেদের স্বার্থের জন্য পৃথিবীর ক্ষতি করে আসছিল, এবং মানুষ তো যেন প্রকৃতিকে একদম শেষই করে দিয়েছিল। কিন্তু জম্বি ভাইরাস আসার পরে যদিও পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে, তবে বর্তমানে পৃথিবী আবারও নিজের সৌন্দর্য ফিরে পাচ্ছে। চারিদিকে প্রকৃতি আবারও জীবিত হয়ে উঠছে। প্রকৃতির সমস্ত কিছুই আস্তে আস্তে রিপেয়ার হচ্ছে। তাই তারা ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী প্রত্যাশা করতে পারে। তবে নর্ডানের কথা অনুযায়ী জম্বিরা নাকি মানুষেরই আপডেট ভার্সন, যারা কিনা জম্বি হয়ে যাওয়ার পরও তাদের স্বভাব এখনো বদলায়নি, বরং আগের মতোই তারা বিনা কারণে মানুষের ক্ষতি করছে। এসব বলে নর্ডান মানুষকে নিয়ে অনেক মজা করছিল। তবে এই বিষয়টি জ্যাক এবং তার টিমের কারোই পছন্দ হচ্ছিল না। তাদের নর্ডানের উপর অনেক রাগ হচ্ছিল, কারণ কোনো মানুষ কিভাবে এমন পরিস্থিতিকে ভালো বলতে পারে এবং এই মানবহীন পৃথিবীকে স্বাভাবিক মনে করতে পারে। যদি পৃথিবীতে কোনো মানুষেরই অস্তিত্ব না থাকে, তাহলে সুস্থ পৃথিবী থেকেই বা কী লাভ? তবে যদিও তারা সবাই নর্ডানের মতামতের বিপক্ষে ছিল, কিন্তু তারা কেউই এখানে তাকে কিছুই বলে না, কারণ তারা শুধুমাত্র একটি রাতের জন্য এখানে এসেছে। তাই তারা বাড়তে কোনো ঝামেলা করতে চাইছে না। এখানে আবার ডেভিডের এখন খুব একটা ভালো লাগছিল না, তাই সে তখন একটি অজুহাত দেখিয়ে কোনো মতে সেখানকার ওয়াশরুমে চলে যায়। আর সে তার জামা উঠিয়ে দেখতে পায় যে জম্বি ভাইরাস এখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ডেভিড তখন কোনো মতে ফ্রেশ হয়ে আবারও বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে এসে সে দেখতে পায় যে এখানে তাদের টিমের 3 জনে বেহুশ হয়ে পড়ে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে নর্ডান। ডেভিড এতে অনেকটাই ভয় পেয়ে যায়। এদিকে নর্ডান এখানে বলতে থাকে যে সে এখন তাদের উপর তার নতুন ইনভেনশন ট্রাই করবে। নর্ডান তার হাতের মধ্যে বিশেষ এক ধরনের ডিভাইস পড়েছিল, আর এই ডিভাইসটির মাধ্যমে নাকি জম্বিদেরকে কন্ট্রোল করা যায়। আর ডেভিড যেহেতু এখন হাফ জম্বি ছিল, তাই সেও সেই ডিভাইসটির কারণে নর্ডানের কিছুই করতে পারে না, এমনকি সে নর্ডানের কাছে পর্যন্ত যেতে পারে না। নর্ডান আসলে বহু বছরের রিসার্চের মাধ্যমে এই ডিভাইসটি বানিয়েছে। ডিভাইসটির ভেতরে এমন এক ধরনের রেডিয়েশনের মতো পাওয়ার ছিল, যেটার কারণে জম্বিরা এই ডিভাইসটির কাছে আসতে পারে না। অর্থাৎ এই ডিভাইসটির মাধ্যমে যেন নর্ডানের কাছে এখন পুরো দুনিয়া ছিল। তো এরপর নর্ডান তাদের 4 জনকেই তার বাড়ির বেসমেন্টের নিচে বেঁধে ফেলে। এর প্রায় কয়েক ঘন্টা পর তাদের সবারই জ্ঞান ফিরে আসে। তারা কেউই বিশ্বাস করতে পারছিল না যে নর্ডান তাদের সঙ্গে এমন করেছে। এবার নর্ডান তাদের সবাইকে জানায় যে তার ওয়াইফ নাকি অনেক বছর আগে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু সে তার ওয়াইফকে এত বেশি পরিমাণ ভালোবাসে যে আজও সে তার ওয়াইফকে তার কাছে রেখেছে। তবে তার ওয়াইফকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের প্রয়োজন ছিল, তাই সে এভাবেই মানুষদেরকে চাপে ফেলে তাদেরকে এক এক করে তার ওয়াইফকে খেতে দেয়। এভাবেই সে এতগুলো বছর ধরে তার ওয়াইফকে বাঁচিয়ে রেখেছে। আর সে তার ওয়াইফের উপরই এক্সপেরিমেন্ট করে এই ডিভাইসটি তৈরি করেছে, যাতে করে সে সমস্ত জম্বিদেরকে কন্ট্রোল করে পুরো পৃথিবী একমাত্র তার বানিয়ে ফেলতে পারে। এতে করে সে এবং তার ওয়াইফ সারা জীবন ভালো থাকতে পারবে। এদিকে মেগান এখানে ডেভিডের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার হাজবেন্ড ডেভিডও এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড, আর সে এত সময় ধরে তাদের কাছ থেকে এই সত্য লুকিয়ে এসেছে। এদিকে নর্ডান তার ওয়াইফকে একটি খাঁচার ভেতর থেকে বের করে, আর সে তার ডিভাইসটির মাধ্যমে তার ওয়াইফকে কন্ট্রোল করে অর্ডার দেয় যে সে যেন তাদের 4 জনকে ইনফেক্টেড করে দেয়। কিন্তু নর্ডান আসলে এটা তো জানতো না যে জ্যাক এবং এবিগেল ছিল অনেক ভালো ফাইটার। তারা 10 বছর ধরে সার্ভাইভ করে অনেক দুঃখ হয়ে গিয়েছে। তাই জম্বিটি যখন তাদের কাছে যায়, তখন জ্যাক এবং এবিগেল বাধা অবস্থাতেই তাকে মারতে শুরু করে। তাছাড়া জ্যাকটা একজন সোলজার ছিল, তাই তার কাছে এসব কোনো ব্যাপারই ছিল না। ফলে সেই জম্বিটি তাদের কোনো ক্ষতি করতে পারছিল না। আর ততক্ষণে ডেভিডের শরীরে অনেক শক্তি চলে এসেছিল, তাই ডেভিড কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেই জম্বিটিকে সেখানে মেরে ফেলে এবং সে তার সঙ্গীদেরকে মুক্ত করে দেয়। এরপর প্রচণ্ড রাগে সে নর্ডানকেও মারতে চলে যায়, কিন্তু নর্ডান তখন পেছনের রাস্তা দিয়ে বাইরে চলে যায়। ফলে তারা 4 জন তখন দ্রুত তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে তাদের সমস্ত অস্ত্রগুলো নিয়ে নেয়, আর তারা সবাই মিলে দ্রুত এই বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে এখনো পুরোপুরিভাবে সকাল হয়নি, চারিদিকে অন্ধকার ছিল। কিন্তু সৌভাগ্যবশত তারা সেখানে একটি গাড়িও পেয়ে যায়, যেটা কিনা মূলত ছিল নর্ডানের গাড়ি। তাই তারা সবাই মিলে তখন সেই গাড়িতে উঠে পড়ে, আর সেই গাড়িটি নিয়েই তারা ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এই অন্ধকার জঙ্গলের চারিপাশে এখন অনেক জম্বিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই জম্বিরা তখন তাদের গাড়িটি পিছু করছিল। কিন্তু তারা তখন কোনো মতো অনেক স্পিডে তাদের গাড়িটি চালিয়ে জম্বিদের কাছ থেকে অনেকটাই দূরে চলে আসছে, কারণ রাস্তার মাঝখানে বিশাল বড় একটি গাছ ভেঙে পড়েছিল। তাই যতক্ষণই তারা তাদের রাস্তাটি পরিষ্কার করবে, ততক্ষণে আবারও তাদেরকে চারিপাশ থেকে জম্বিরা ঘিরে ফেলেছিল।
তারা সবাই তখন গুলি করে জম্বিগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু জম্বিদের সংখ্যা আস্তে আস্তে এত বেশি হয়ে যায় যে এতে করে কোনো লাভই হচ্ছিল না। তাই ডেভিড তখন তার দিকে জম্বিদেরকে আকৃষ্ট করার সিদ্ধান্ত নেয়, আর সে বাকিদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ সে তো এমনিতেই জম্বিতে পরিণত হয়ে যাবে। কিন্তু এমন সময় তার পেছন থেকে একটি জম্বি এসে তাকে সেখানে মেরে ফেলে। এদিকে এবিগেল এবং জ্যাকও জম্বিদেরকে শুট করছিল। এমন সময় মেগানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেলে জ্যাক তখন মেগানকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এবিগেল জম্বিদেরকে থামানোর চেষ্টা করছিল। পেছন থেকে এবিগেল জম্বিদেরকে কভার দিতে দিতে জ্যাকদের পেছনে দৌড়চ্ছিল। আর এভাবে প্রায় অনেকটা রাস্তা দৌড়ে আসার পর তারা সেই বুট ক্যাম্পের একদম কাছে চলে আসে। এরপর জ্যাক এবং এবিগেল চিৎকার করে সেখানকার সোলজারদের কাছে সাহায্য চায়, কারণ তাদের পিছু পিছু অনেক জম্বিরা এদিকেই আসছিল। সোলজাররাও কিছুক্ষণের মধ্যে তাদের আওয়াজ শুনতে পেয়ে তারাও দূর থেকে জম্বিদেরকে শুট করতে শুরু করে। বোট ক্যাম্পে দুজন দক্ষ স্নাইপার ছিল, তারাই দূর থেকে জম্বিদেরকে প্রতিরোধ করছিল। আর সেই বোট ক্যাম্পের মাঝখানে একটি নদী থাকার কারণে জ্যাক আর সামনের দিকে এগুতে পারছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদেরকে নেওয়ার জন্য সেখানে একটি বোট চলে আসে। আর অবশেষে তারা তিনজন মিলে কোনো মতে সেই বোট ক্যাম্পে পৌঁছে যায়। এখানে আসার পর তারা দেখতে পায় যে এই ক্যাম্পটি আসলে একটি নদীর উপরেই অবস্থিত, আর পুরো ক্যাম্পটি মূলত ছিল বিশাল বড় একটি জাহাজ, যেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানি, মেডিসিন রয়েছে। এমনকি এখানে প্রেগনেন্ট মহিলাদের ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে। তাই মেগান এখন অনেকটাই সুরক্ষিত ছিল। মেগানের জন্য এখানে স্পেশাল একটি রুমও দিয়ে দেওয়া হয়। এবার পরের দিন সকালবেলা আমরা নর্ডানকে দেখতে পাই, যে কিনা গতকাল রাতে লুকিয়েছিল। নর্ডান এখানকার আশেপাশে মৃত জম্বিদেরকে দেখে অনেক রেগেছিল। সে এখানে জ্যাক এবং তার টিমের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তারা তো তার ওয়াইফকে মেরেছে। তারপর তারা সেই সমস্ত জম্বিদেরকেও মেরে ফেলছে যাদেরকে সে তার নিয়ন্ত্রণে এনে পৃথিবীকে দখল করতে চাইছিল। তাই নর্ডান এখানে অন্য আরেকটি প্ল্যান বানিয়ে ফেলে। সে তার ডিভাইসটির মাধ্যমে আশেপাশে ঘুরে ঘুরে জম্বিদের একটি টিম বানাতে থাকে, যাদেরকে নিয়ে সে সেই বোট ক্যাম্পের মধ্যে আক্রমণ করবে। অন্যদিকে জ্যাকে বোট ক্যাম্পের ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়, কারণ সে মেগানকে তাদের কাছে রাখতে রাজি হয়েছে। আর এই ক্যাম্পটি আসলে ছিল স্পেশাল একটি ক্যাম্প, যেখানে শুধুমাত্র অসুস্থ এবং অসহায় মানুষদেরকে রাখা হয়, যাদের ভেতরে পৃথিবীতে সার্ভাইভ করার ক্ষমতা নেই। তাই জ্যাক এখানে এবিগেলকে বলে যে তাদের মিশন এখন কমপ্লিট হয়েছে, তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বে। তবে এবিগেল এতে অনেক রেগে যায়, কারণ জ্যাক যদি এখানকার ক্যাপ্টেনকে ভালোভাবে বুঝিয়ে বলে তাহলে সে তাদেরকেও এখানে থাকতে দেবে। তারা থাকতে চাইলে তাদেরকে তারা কোনোভাবেই বের করে দেবে না। কিন্তু জ্যাক আসলে কোনোভাবেই চাইছিল না যে এবিগেল এখানে থেকে নিজেকে দুর্বল বানিয়ে ফেলুক। সে এবিগেলকে সবসময় স্ট্রং দেখতে চায়, কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে এখানে তারা কতদিন সার্ভাইভ করতে পারবে। তাই এমন পৃথিবীতে তাদের নিজেদেরকে সবসময় স্ট্রং রাখতে হবে। তাই সে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এখানে তারা কোনোভাবেই থাকবে না। এতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু এমন সময় ক্যাম্পের একজন মহিলা এসে জানায় যে মেগান একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু মেগানের শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয়। সে হয়তো আজকে বিকেলের মধ্যেই মারা যাবে। এটা শুনে জ্যাক এবং এবিগেল দুজনেই অনেক ভেঙে পড়েছিল। জ্যাক তখন দ্রুত মেগানকে দেখতে যায়। মেগান তখন জ্যাককে জানায় সে এটা ভেবেই খুশি যে সে ডেভিড এবং তার সন্তানকে পৃথিবীতে আনতে পেরেছে। আর ডেভিড যেহেতু পৃথিবীতে বেঁচে নেই, তাহলে সে পৃথিবীতে বেঁচে থেকে কি করবে? আর তার সন্তানকে নিয়েও তার কোনো চিন্তা নেই, কারণ তার সন্তানের জন্য জ্যাক তো আছেই। এই বলে মেগান তার সন্তানকে জ্যাকের হাতে তুলে দেয়। অন্যদিকে বুট ক্যাম্পের বাকিদের সঙ্গে এবিগেলের বন্ধুত্ব শুরু হয়ে গিয়েছিল। আর সেখানকার একটি ছেলে এবিগেলকে এখানকার সিটির একটি রাস্তা দেখায়, যে রাস্তা দিয়ে এই জায়গা থেকে পালানো সম্ভব। কারণ যদি কোনোদিন তাদের ক্যাম্পে জম্বি অ্যাটাক হয়ে যায়, তাহলে তারা চাইলে এই রাস্তা দিয়ে পালিয়ে যেতে পারবে। এবার পরের দিন সকালে দেখা যায় যে নর্ডান সেই জম্বিদেরকে নিয়ে বোট ক্যাম্পের কাছে চলে এসেছে। আর সে সমস্ত জম্বিদেরকে ক্যাম্পের জাহাজে উঠিয়ে দিয়েছে এবং অর্ডার দিয়েছে সবার উপর আক্রমণ করার জন্য। ফলে সমস্ত জম্বিরা জাহাজের চারিপাশে ছড়িয়ে পড়ে এবং এক এক করে সেখানকার সার্ভাইভার্সদের উপর আক্রমণ করতে শুরু করে। এদিকে এবিগেল এবং জ্যাক বিষয়টি বুঝতে পেরে সমস্ত সার্ভাইভার্সদেরকে সুরক্ষা দিয়ে বাইরে বের করার চেষ্টা করছিল, যাতে করে তারা যত বেশি সম্ভব মানুষদেরকে বাঁচাতে পারে। এদিকে এবিগেলের কাছে নর্ডান এসে তাকে খুশি মেরে ফেলে দেয়। আর সে অনেকগুলো জম্বিকে জ্যাককে গিয়ে আক্রমণ করতে বলে। তো একটি জম্বির আক্রমণে জ্যাক সেখানকার একটি নিচু জায়গাতে পড়ে যায়। আর যখনই সেই জম্বিটি তাকে কামড় দিতে যাবে, ঠিক তখনই জ্যাক তাকে মারতে সক্ষম হয়। তবে জম্বিটির সঙ্গে ফাইট করতে গিয়ে জ্যাকের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তার উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। আর এমন সময় তার কাছে নর্ডান চলে আসে।
নর্ডান এখানে অনবরত জ্যাককে মারতে থাকে, কিন্তু জ্যাকের তো অন্য প্ল্যান ছিল। সে এখানে সুযোগ বুঝে নর্ডানের সেই ডিভাইসের উপরে আক্রমণ করে বসে। সে জোরে জোরে বাড়ি দিয়ে তার ডিভাইসটিকে একদম নষ্ট করে ফেলে এবং সে সেখান থেকে দৌড়ে চলে আসে। ফলে সেখানকার জম্বিরা তখন দৌড়ে নর্ডানের দিকেই আসে এবং শত শত জম্বি মুহূর্তের মধ্যে তাকেই মেরে ফেলে। অন্যদিকে এবিগেলের সাহায্যে জ্যাক উপরে চলে যায়। এমন সময় এবিগেলের উপর একটি জম্বি আক্রমণ করলে এবিগেল সেই জম্বিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ঠিক তখনই সেই জম্বির ব্যাগ থেকে কিছু ছবি বেরিয়ে আসে। সেই সাথে এবিগেল তার হাতে একটি ব্রেসলেট দেখতে পায়, যেখানে তার নাম লেখা ছিল। এরপর এবিগেল সেই ছবিগুলো দেখে বুঝতে পারে যে জম্বিটি আসলে আর কেউ নয়, বরং তার জন্মদাতা বাবা। এবিগেল এতে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কিন্তু তার বাবা তো এখন পুরোপুরিভাবে জম্বি ছিল। তাই জ্যাক তখন সময় নষ্ট না করে এবিগেলকে নিয়ে সেখানে চলে আসে, যেখানে এই ক্যাম্প থেকে বের হওয়ার রাস্তা ছিল। আর সেই রাস্তা দিয়ে তারা সেই ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ পরে সেই ক্যাম্পের ভেতর বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। ফলে ক্যাম্পের সাথে সাথে জম্বিগুলো মারা যায়। তবে এবিগেলের বাবা এখনো জ্যাকের পেছনে লেগেছিল। সে এখানে জ্যাকের উপর আক্রমণ করছিল, আর এক পর্যায়ে তো সে জ্যাককে মেরে ফেলতেই যাচ্ছিল। এদিকে এবিগেলের সামনে এখন ছিল জ্যাক এবং তার নিজের বাবা। তাকে এখন তাদের দুজনের মধ্যে বাঁচাতে হবে যে কোনো একজনকে। এমন সময় এবিগেলে জ্যাকের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে পড়তে থাকে, যে জ্যাক কিভাবে তাকে এতগুলো বছর ধরে বাবার মতোই ভালোবেসেছে, তাকে তার জীবন দিয়ে আগলে রেখেছে। এসব ভেবে এবিগেল তখন তার নিজের বাবাকে মেরে ফেলে। জ্যাক তখন দৌড়ে এসে এবিগেলকে জড়িয়ে ধরে। এবিগেল আজ সেটাই করেছে, যেটা 10 বছর আগে জ্যাক তার জন্য করেছিল। এরপর এবিগেল এবং জ্যাক সেই সার্ভাইভার্সদের দিকে তাকায়, যারা কিনা এখন তাদেরই পুরো টিম। আর এখন এত বড় টিমের দিকে তাকিয়ে জ্যাক এবং এবিগেল সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তারা সবাই একসঙ্গে সার্ভাইভ করবে এবং তারা সার্ভাইভ করার যে সমস্ত টেকনিকগুলো শিখেছে সেগুলো তারা তাদের সবাইকে শেখাবে, যাতে করে কাউকে আর জম্বিদের হাতে মরতে না হয়। আর এভাবেই তারা নতুন একটি পৃথিবী গড়ে তুলবে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।